একটি আন্তর্জাতিক মহল বাংলাদেশে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে। অভিযোগ প্রধান উপদেষ্টার। গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের পূর্ণ সমর্থন। গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। আগামী মাসে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং শারদীয় দুর্গাপূজায় আজ মহা অষ্টমী। নারীর মাতৃরূপের উপলব্ধি সকলের মধ্যে জাগ্রত করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো কুমারী পূজা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্যবীতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আন্তর্জাতিক কিছু মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ফেব্রুয়ারি নির্বাচন হোক অবাধ ও শান্তিপূর্ণ, যে নির্বাচন বাংলাদেশে আগে কখনো হয়নি। তিনি বলেন, বছরের পর বছর ভোটার তালিকায় অনেকের নাম থাকলেও তারা ভোট দিতে পারেননি। এবার বিশেষভাবে নারীদের ভোটদানে উৎসাহিত করা হবে এবং তাদের অংশগ্রহণ উদযাপন করতে চাই। ডক্টর ইউনুস সতর্ক করে বলেন, আন্তর্জাতিক কিছু মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিছু শক্তি রয়েছে যারা চায় না নির্বাচন অনুষ্ঠিত হোক। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সোমবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানা যায়, বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন, সংস্কার এবং রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের গণতান্ত্রিক এবং মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এছাড়াও সংস্কার বিষয়ক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অ্যান্টনিও গুতেরেসকে জানান তিনি। এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন এবং সংহতি জানান। জুলাই গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি এই মামলায় ৫৪তম এবং শেষ সাক্ষী। এর আগে গতকাল তার জব্দকৃত জুলাই আন্দোলনের নৃশংসতার বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ৪টি ভিডিও চিত্র প্রদর্শিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিকে সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হয়। এতে উঠে আসে সরকারি হিসেব মতেই ৩,০৫,০০০ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে আজ রংপুরের রোবারি শিক্ষার্থী আবু সাইদ মামলার ৯ম দিনের সাক্ষ্য গ্রহণ হবে ট্রাইব্যুনাল ২-এ। ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু পরিস্থিতি। চলতি মাসেই ১৫০০-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যাও শত ছুঁই। আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সময় মতো হাসপাতালে ভর্তি হলে মৃতের সম্ভাবনা একেবারেই নেই। তাই এই মৌসুমে জ্বরে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান চিকিৎসকদের। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর হাসপাতালগুলোর মধ্যে এখন সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয় ডিএনসিসি হাসপাতালে। কিন্তু এর বাইরেও রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে রোগীর সংখ্যা। রোগীর সংখ্যা বাড়ায় সেটি এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রতিনিয়তই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছেন অনেকেই। মঙ্গলবার থেকে জ্বর ছিল, বুধবারে এই জায়গায় আসার পরে ডেঙ্গু টেস্ট করার পরে ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। তো এরপরে আমাদের ভর্তি করা হয়। ভর্তি ৬৩৪ নম্বর ওয়ার্ডে ছিলাম, ওইখান থেকে আমাদের এখানে ডেঙ্গু ওয়ার্ডে ট্রান্সফার করে। আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা ব্যবস্থা, নার্সদের সেবা যত্ন, ডাক্তারদের রাউন্ডিং সব আলহামদুলিল্লাহ খুবই ভালো পাইছি আমি।
এখন আলহামদুলিল্লাহ সুস্থ, আজকে আমাদের ছেড়ে দেবে। আপাতত চাপ একটু কম, রোগীর সংখ্যা আপাতত কম, এরপরে বাড়তে পারে, এখনও রোগীর সুস্থ হওয়ার হারটা বেশি। তবে শঙ্কার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, বলছেন রোগীদের চাপ সামলাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা। তবে অতিরিক্ত রোগী হলে মৃত্যুর মিছিল আরও লম্বা হবে বলে জানান হাসপাতালটির পরিচালক। রোগীর চাপ বাড়তেছে এবং আমরা সাসপেক্ট করতেছি আর একটা ডিপ্রেশন তো থাকবে, আসলে পরে আরও কিছুদিন হয়তো লাস্টিং করবে। এই জন্য আমরা যে পরিমাণ ছিল পেশেন্ট বাড়তেছে দেখে আমরা ডেডিকেটেড ওয়ার্ড তৈরি করেছি, 30টা মেল এবং 30টা ফিমেল আমরা এটা এস্টাবলিশ করছি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এদিক দিকে আমরা খেয়াল রাখছি। আর ওষুধপত্র যাতে সাফিসিয়েন্ট আমাদের মজুদ থাকে এই ব্যাপারে এটার ব্যবস্থা করছি। চলতি বছরের আগস্ট পর্যন্ত বিশ্বের 175টি দেশের ডেঙ্গু সংক্রমণের তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখানে মৃত্যুহার সর্বোচ্চ দেখানো হয়েছে বাংলাদেশে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো বলবৎ রয়েছে 144 ধারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যুগ্ম ছাত্র জনতার অবরোধ শিথিল থাকলেও চলছে না কোনো অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি। তবে খাগড়াছড়িতে হামলা, ভাঙচুর ও রামগড়ে বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা হয়নি। গুইমারার সংঘর্ষে আহত 13 জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত 3 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এদিকে বান্দরবন এবং রাঙামাটির জনজীবন স্বাভাবিক রয়েছে। গত শনিবার খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ চলাকালে সংঘর্ষ হামলা হয়। শারদীয় দুর্গাপূজায় আজ মহা অষ্টমী। দেবী দুর্গতি নাশিনী আদ্য শক্তি মহামায়া অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে এই পূজা দুর্গাপূজার গুরুত্বপূর্ণ শক্তির আরাধনা। বিধিমতে সুগন্ধি চন্দন, পুষ্পমালা, ধূপ, দীপ সহকারে মাতৃপূজা করা হয়। হোম যজ্ঞ বা আহুতি প্রদান করা হয়। জগমাতাকে আমরা আরাধনা করি, তিনি সকল নারীর মধ্যে মাতৃরূপে আছেন। এই উপলব্ধি সকলের মধ্যে জাগ্রত করার জন্য আজ অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। দুর্গা মাতৃভাবের প্রতীক আর কুমারী নারীর প্রতীক। কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠাই এই পূজার মূল লক্ষ্য। দেবী দুর্গার সামনে বসিয়ে ঠিক যেভাবে তার আরাধনা করা হয়, একইভাবে কুমারীকে সে সম্মান প্রদান করা হয়। মার্কোয়েন্ড পুরাণ মতে মহিষাসুর নামক অসুর স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করে স্বর্গ অধিকার করলে দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা এর প্রতিকারের জন্য মহাদেব এবং অন্য দেবতাদের নিয়ে বিষ্ণুর কাছে উপস্থিত হন। দর্শক, দুর্গাপূজার আরও খবর জানতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হচ্ছে, প্রশাসনের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। সম্মিলিতভাবে পূজার মধ্যে কিন্তু প্রার্থনা করতেছে এবং যে একটা উৎসব, যে পূজার যে একটা উৎসব রয়েছে, সেই উৎসবটা কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, এখানে পূজা উদযাপন কমিটির যিনি সভাপতি রয়েছে, আমরা তার সাথে কথা বলতে চাচ্ছি যে আপনাদের এই যে পূজা উৎসবটা চলছে, আজকে আপনাদের কি কি কর্মসূচি ছিল এবং আরো কি কি কর্মসূচি রয়েছে এবং পূজা সম্পর্কে আপনার কি বলবেন? আমাদের আজকে মহা অষ্টমী, হিন্দুদের এটা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবে সবাই প্রার্থনা করে, যার যার মনোভূতি, যার যার আমার কাছে আমরা যেন ভালো থাকি, মঙ্গলে থাকি, দেশ যেন সুন্দর থাকে, এই সমস্ত এখানে
হইতেছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা একটু পূজা কমিটির সাধারণ সম্পাদক জেনেছি, তার সাথে কথা বলতে চাচ্ছি যে আপনাদের এখানে কিছু মহা ধুমধামের সাথে চলছে, তা কেমন এবছর উৎসবটা কেমন হচ্ছে এবং প্রশাসনিক তৎপরতা সঠিকভাবে পাচ্ছেন কিনা আপনারা? ধন্যবাদ এশিয়ান টিভিকে। আমি অ্যাকচুয়ালি আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমি এই মন্দিরের উক্ত নরসিংপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক আশিস চন্দ্র নাগ। আমরা প্রশাসনিকভাবে সর্বোচ্চটা পেয়েছি। আমরা আশুলিয়া থানা তথা সাভার উপজেলা আমরা গর্ব করে বলতে পারি প্রশাসনিক গোয়েন্দা সংস্থা এবং আমাদের আর্মি, র্যাব, বিজেপি, আনসার যারা আছে সকলে, আমাদের পুলিশ সহকারে সকলে আমাদের প্রচুর পরিমাণে নিরাপত্তা প্রদান করেছেন এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদ এবং নরসিংহপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে। এবং সর্বোপরি এবং গণ্যমান্য আমাদেরকে সুন্দর এবং সুষ্ঠুভাবে আজকে শুভ মহাজন্ম আশুলিয়া থানার কোন, যাই হোক, এই হলো আমাদের মানে সকলকেই মহাষ্টমীর আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদ এবং যেমনটা শুনছিলেন, যারা সকলে কিন্তু মহা ধুমধামের সাথে কিন্তু উৎসব করে যাচ্ছেন এবং সকল মানুষগুলো কিন্তু এখানে উৎসবে রয়েছে এবং প্রশাসনিক ব্যাপক তৎপরতা রয়েছে। যে প্রশাসনিক তৎপরতা থাকার কারণে কিন্তু কোনো রকম বিশৃঙ্খলায় পূজা মণ্ডপ তো নয়, পূজা মণ্ডপের দেখা যায়নি। অরণ্য, এই ছিল আমার কাছে মহাষ্টমীর পূজার সর্বশেষ তথ্য আজকের মতো। ধন্যবাদ লিটন আপনাকে। দর্শক, সাভার আশুলিয়া থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী লিটনের সঙ্গে। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। কিছুক্ষণ আগে শারদীয় দুর্গাপূজা নিয়ে সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের আরেক সহকর্মী ঝালকাঠি থেকে জেলা প্রতিনিধি মানিক আচার্য। সবচেয়ে বড় যে অনুষ্ঠান সেটা শারদীয় দুর্গাপূজা। আজ এই দুর্গাপূজার মহা অষ্টমীতে হিন্দু ধর্মাবলম্বীর সকলে আজকে অঞ্জলি দিতে এসেছে। ঝালকাঠি জেলায় 157টি মন্দির রয়েছে। আজকে প্রতিটি মন্দিরেই শারদীয় দুর্গাপূজার অঞ্জলি এবং মহা অষ্টমীর ভক্তবৃন্দ এসেছে। আর প্রতিটি মন্দিরেই সব কিছু চলতেছে শান্তিপূর্ণভাবে, এটাই জানিয়েছেন ঝালকাঠি জেলা প্রশাসন। মালিকপক্ষ বাস ধর্মঘট প্রত্যাহার করলেও দাবি আদায় না হওয়ার ঘোষণা দিয়ে রাজশাহী ঢাকা রুটে বাস ধর্মঘট অব্যাহত রেখেছে শ্রমিকরা। সোমবার থেকে বাস ধর্মঘট রাখার ঘোষণা দেয় শ্রমিকরা। এর আগে দুপুর 2টায় বাস চলাচল করার ঘোষণা দিয়েছিল মালিকপক্ষ। এছাড়াও রাতে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় বসে বিক্ষোভ করে শ্রমিকরা জানান আংশিক দাবি মেনে মালিকরা বাস চলাচলের ঘোষণা দেয়। শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। তারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা রাজশাহী রুটে বাস চলাচল করতে দেয়া হবে না। আন্তর্জাতিক হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগামী অক্টোবরের দিকে এই বিমানবন্দর থেকে চালু হবে আন্তর্জাতিক ফ্লাইট। এতে এই এলাকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আগমন বাড়বে বিদেশি পর্যটকের এবং চাপও বাড়বে। কিন্তু পর্যটন সংশ্লিষ্ট এবং স্থানীয় সুশীল সমাজ বলছেন বিদেশি নাগরিকদের জন্য বাড়তি নিরাপত্তা এবং আন্তর্জাতিক সেবাগুলো নিশ্চিত করতে হবে, তাহলে এই ইন্টারন্যাশনাল বিমানবন্দরের সুফল বয়ে আনবে। এ নিয়ে দেখুন আমাদের কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন জাবালুন নূর। সমুদ্রের নীল জলরাশির বুক ছুঁয়ে বিমান নামার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে কক্সবাজারে। নতুন 1700 ফিট সহ রানওয়ে মোট 10,700 ফিটে উত্তীর্ণ হয় দেশের দীর্ঘতম রানওয়ে সমৃদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দর হবে কক্সবাজার। তবে বিমানবন্দরের আশেপাশে সৌন্দর্য বর্ধন, রাস্তাঘাট যানজট মুক্ত ও পর্যটন শহরকে আরও দৃষ্টিনন্দন এবং বিদেশিদের জন্য আন্তর্জাতিক সেবা নিশ্চিত করতে হবে বলে জানান স্থানীয়রা। সারা পৃথিবীতে কক্সবাজারকে এখন অন্যভাবে চিনবে। তারা বিচে একটা এক্সক্লুসিভ পর্যটন জোন এরিয়া যাবে, তাদের ভালো যেখানে যাবে সেখানে নিরাপত্তা দরকার আছে। আসার সময় যে ট্রাফিক সিস্টেম, সেই ট্রাফিকিং সিস্টেমটাকে আরও একটু উন্নত করতে হবে। কক্সবাজারে যে রাস্তাঘাট আছে দুই পাশে যে হকাররা বসে সেগুলো উচ্ছেদ করে সেখানে দৃষ্টিনন্দন করতে হবে।
শুধুমাত্র উদ্বোধনের খাতিরে উদ্বোধন না করে আগে সংশ্লিষ্ট সব ধরনের সেবা নিশ্চিত করে উদ্বোধন করার পরামর্শ দেন এই ব্যবসায়ী প্রতিনিধি। এটার সাথে সাথে আন্তর্জাতিক মানের সেবাগুলো নিশ্চিত করা প্রয়োজন। শুধুমাত্র আন্তর্জাতিক বিমান উদ্বোধনের খাতিরে উদ্বোধন না করে যাতে একটা ভালো মানের সেবা যাতে নিশ্চিত করে। এদিকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা দরকার সরকার তা করবে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। নিরাপত্তার দায়িত্ব যেটা আছে এটা এখনো প্রক্রিয়াধীন, এটা আপনি গ্র্যান্টেড নিতে পারেন। নিরাপত্তার জন্য যা যা করা দরকার সরকার সবকিছু করছে। দেশে প্রথমবারের মতো সমুদ্রবক্ষে নির্মাণ হওয়া এই আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হচ্ছে 10 বছর ধরে। প্রকল্প ব্যয়ে খরচ প্রায় 2000 কোটি টাকা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। বরিশালের আঘইলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়নের পাশাপাশি রোগীদের স্বাস্থ্য নিশ্চিতে নানা উদ্যোগ নিয়েছেন উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম মোর্শেদ সজীব। হাসপাতালে আগে চেয়ে সেবার মান উন্নত হওয়ায় আশেপাশের উপজেলা থেকে সেবা নিতে আসছেন রোগীরা। প্রতি মাসে ডাক্তার এবং নার্সদের নিয়ে সভা করে তাদেরকে রোগীদের সেবা এবং মান উন্নয়নের কাজ করার কথা জানান ডাক্তার গোলাম মোর্শেদ সজীব। রোগী এবং স্বজনরা জানান আগের তুলনায় এখন সেবার মান অনেক ভালো, তবে ঝুঁকিপূর্ণ ভবনে কিছুটা দুর্ভোগে তারা, তাই দ্রুত ভবন সংস্কারের দাবি তাদের। বাইরে চলে যাওয়া হতো, আমাদের হসপিটালে টেস্ট হয় অনেক রোগী জানতোই না। পরে আমরা যেটা করলাম যে দালাল বের করার জন্য ব্যবস্থা নিলাম। হসপিটালে যেই টেস্ট হবে সেই টেস্ট যাতে কোনোভাবে বাইরে না যায় এটা এনশিওর করা। কুড়িগ্রামের রৌমারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ নারীদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক। দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রায় 3 শতাধিক দুস্থ নারীর হাতে নতুন পোশাক তুলে দেন তিনি। অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই দায়িত্ব এবং কর্তব্য। স্থানীয়রা জানান এই উদ্যোগে শুধু মানবিকতারই দৃষ্টান্ত নয়, বরং সমাজের সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সম্পদে আমাদের এখানে প্রায় 12 থেকে 1300 ভোটার, তারা অসহায় মানুষ। এই তাদের উৎসবের দিনে তারা ভালো কাপড় পরতে পারে না, তারা খাইতে পারে না। সেই প্রত্যাশা নিয়ে তাদের মনকে খুশি রাখার জন্য, আনন্দ রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আহ্বায়ক রৌমারী উপজেলা বিএনপির ব্যক্তিগত তহবিল থাকিয়ে আমি তাদের মাঝে বস্ত্র বিতরণ করতেছি। এশিয়ান নিউজে পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। তাপ নিঃসরণ, নেটওয়ার্ক স্থিতিশীলতা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ডিউরেবিলিটিতে শীর্ষ পারফরম্যান্সের জন্য আসন্ন অপো A6 Pro ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে বুয়েটের স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছে অপো বাংলাদেশ। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এই বিষয়ে বুয়েটের প্রফেসর ডক্টর মাহবুব আলম বলেন, বুয়েটের পরীক্ষা থেকে নিশ্চিত হওয়া গেছে যে তাপ নিঃসরণ, নেটওয়ার্ক নির্ভরযোগ্যতা এবং ব্যাটারি স্থায়িত্ব এই 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে অপো A6 Pro। অনুষ্ঠানে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, অপো A6 Pro এই অর্জন অপো বাংলাদেশের চলমান মিশনকে প্রতিফলিত করে। এ পর্যায়ে থাকছে খেলার খবর। ক্রিকেটের সাকিব আল হাসানকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছে যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার রাতে একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে আসিফের সঙ্গে 2 দিন ধরে তার পাল্টাপাল্টি ভার্চুয়াল লড়াই চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে তীব্র বিতর্ক। এর মধ্যেই নিজের এমন সিদ্ধান্তের কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। দর্শক, শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। একটি আন্তর্জাতিক মহল বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে, অভিযোগ প্রধান উপদেষ্টার। গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের পূর্ণ সমর্থন।
গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু, আগামী মাসে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং শারদীয় দুর্গাপূজায় আজ মহা অষ্টমী, নারীর মাতৃরূপের উপলব্ধি সকলের মধ্যে জাগ্রত করার লক্ষ্যে অনুষ্ঠিত হল কুমারী পূজা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।